নির্বাচন ইস্যু নিয়ে যে গন্ডগোলটা লাগার কথা ছিল, অবশেষে সেই গন্ডগোলটা কিন্তু লেগে গিয়েছে। অর্থাৎ একদিকে ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে বিএনপি অনড়, অন্যদিকে একের পর এক বিএনপিকে বাউন্স ডেলিভারি করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়টা নিয়ে আজকে বুঝবার চেষ্টা করব। আমরা কেউ যদি কোনো একজন ব্যক্তিকে রাগান্বিত করতে চাই কিংবা তার রাগ উঠাতে চাই, তাহলে তাকে যদি আমরা আঘাত করি, প্রহার করি, তাহলে যেমন তার রাগ উঠতে পারে। তাকে যদি অপমান করি তাহলে যেমন তার রাগ উঠতে পারে। তাকে যদি গালমন্দ করি তাহলেও তার রাগ উঠতে পারে। কিন্তু এই সব বিষয়গুলো থেকে অভিনব কায়দায় মানুষকে রাগান্বিত করার একটি পদ্ধতি, সেটি হচ্ছে কেউ যদি আমাদেরকে কিছু বলতে চায় এবং আমরা যদি সেই ব্যক্তির কথার দিয়ে কর্ণপাত না করে অন্যমনস্ক থাকি, তাহলে সেই ব্যক্তিটি কিন্তু নিঃসন্দেহে রাগান্বিত হবে, তার রাগ উঠে যাবে। এরপরে সে যদি সামান্য উত্তেজিত হয়ে কিছু বলে যে কি ব্যাপার, আমার কথাটাকে শোনা হচ্ছে না কেন, এরপরে যদি আবারও তার কথাটাকে কর্ণপাত না করা হয়, তাহলে সে আরো বেশি রাগান্বিত হবে। এক পর্যায়ে সে বলেই বসবে যে কি সমস্যা, আপনি কেন আমার কথা শুনছেন না। সেই সময় যদি তাকে আবারও বলা হয় যে মিয়া তুমি কে, যে তোমার কথা শুনতে হবে, এমন একটা পরিস্থিতি যদি আমরা কারোর সাথে করি, তাহলে নিঃসন্দেহে সে চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে যাবে এবং সেই রাগান্বিত হওয়ার কারণে যা ইচ্ছা তাই করতে পারে। যে কোনো রকমের অঘটন এমন পরিস্থিতিতে মানুষ ঘটাতে পারে। এই কথাটা কেন বললাম, সাম্প্রতিক সময়ে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকাই, তাহলে এই উদাহরণটার সাথে আমরা খুব ভালো করেই মিল পাবো। আমরা যদি শুধুমাত্র নির্বাচন ইস্যুটা বাদ দিয়ে বাকি বিভিন্ন দিক থেকে যদি চিন্তা করি, তাহলে বর্তমান সরকারের আমলে সবচাইতে বেশি সুবিধাভোগী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সকলেরই জানা থাকার কথা যে এই দলটির যিনি বর্তমানে চেয়ারপারসন রয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সরকার পতনের ঠিক প্রথম দিনই মুক্তি পেয়েছেন, তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। তাছাড়া এই দলটির যত বড় বড় নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছেন, সকলের মামলাগুলো থেকে তারা অব্যাহতি পাচ্ছেন। এই দলটির যে অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনিও তার যেই মামলাগুলো রয়েছে সেগুলো থেকে অনেকগুলো মামলা দিয়ে খালাস পেয়েছেন এবং অনেকগুলো মামলা এখনো প্রক্রিয়াধীন আছে। তবে সমগ্র মামলাগুলো থেকে তিনি খালাস পাবেন এবং দেশে ফিরতে তার কোনো আইনি কোনো জটিলতা থাকবে না। বর্তমানেও নেই, কিন্তু সামনে একেবারেই উনি ক্লিন হয়ে যাবেন, কোনো রকম কোনো মামলা তার উপর থাকবে না। শুধু মামলার ক্ষেত্রে নয়, বরঞ্চ সমাজের প্রতিটা ক্ষেত্রেই এই সরকারের আমলে সবচেয়ে বেশি সুবিধাভোগী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা বড় দল হিসাবে তারা অনেক কিছুই এই সরকার থেকে সুবিধা পাচ্ছে। অন্যান্য দল যে পাচ্ছে না বিষয়টা তা নয়, এনসিপি, জামায়াত ইসলামী, সকল ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল সেই সকল দলই সুবিধা পাচ্ছে। তবে বিএনপি কোনো অংশে কম সুবিধা পাচ্ছে এটা বলার কোনো সুযোগ নেই। কিন্তু একটা জায়গায় বিএনপির সাথে সরকারের কিংবা অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের তীব্র বিরোধ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে নির্বাচন ইস্যু। যখনই এই দলটি নির্বাচনের কথা বলার চেষ্টা করছে, তখনই তাদের কোনো কথা শোনা হচ্ছে না। আমাদের মনে থাকার কথা যে সরকার পতনের ঠিক দুদিন পরেই এই দলটি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল একটা মহাসমাবেশ করেছিল। সেখান থেকেও কিন্তু তারা অল্প কিছুদিন, 3 মাস কিংবা 6 মাসের একটা সময় বেঁধে দেওয়ার চেষ্টা করেছিল, এই সময়ের মধ্যেই নির্বাচন দেওয়া হোক। অর্থাৎ নির্বাচন দেওয়ার দাবিটা কিন্তু তারা তখন থেকে জানিয়ে আসছে। এরপরে যাই হোক, তারা কিছুটা পিছু হটলো, নির্বাচন ইস্যুটা কিছুটা ধামাচাপা পড়লো। তারপরে সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে এই নির্বাচন নিয়ে কথাটা তীব্রভাবে মাঠে চলে এসছে। তো যখন আপনি কোনো একটা পুকুরে কিংবা একটা জলাশয়ের মধ্যে কিংবা কোনো একটা জায়গায় আপনি অবতরণ করতে যাবেন, তখন অবশ্যই সে জায়গাটিতে আপনি নিশ্চিত হবেন যে এখানে আপনি যেতে পারবেন কিনা, বা এখানে যেতে হলে কতটুকু আপনার জায়গা থেকে এফোর্ট আপনাকে দিতে হবে। তো বিএনপি যখন এই নির্বাচনের সাথে মাঠে নামবে, তো মাঠে নামার আগে মাঠের যে কি পরিস্থিতি, জনগণ আসলে কোন দিকে যেতে চাচ্ছে, জনগণ আসলে কি চাচ্ছে, এই বিষয়গুলো জানার জন্য তারা একটা মোটামুটি পর্যায়ের সরকারকে চাপ প্রয়োগ করার জন্য একটা ছায়া আন্দোলন করেছিল, জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুকে কেন্দ্র করে। এই আন্দোলনটি করে তারা মোটামুটি বোঝার চেষ্টা করেছিল যে বাংলাদেশের বর্তমান রাজনীতির মাঠে তাদের যে নির্বাচন চাওয়ার ডিসেম্বর মাসে যে দাবিটি, সেই দাবিটি কতটা জনপ্রিয় এবং এই দাবিটিকে সামনে রেখে তারা যদি আন্দোলন করে, তাহলে জনগণ তাদের আন্দোলনে কতটুকু সাড়া দিবে। তো আমরা দেখলাম যে তারা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার ইস্যুতে কেন্দ্র করে যে আন্দোলনটি, সেটি অনেক সফলভাবেই করতে পেরেছিল। অনেক লোক সমাগম হয়েছিল, বড় একটা গ্যাদারিং তৈরি হয়েছিল। এমনকি সরকার একটা পর্যায়ে তাদেরকে ঠান্ডা করতেও সক্ষম হয়েছিল। আমি এখানে দাবি মেনে নেওয়া বলছি না, আমি বলছি তাদেরকে ঠান্ডা করা। তাদের দাবি ছিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা এবং তাকে শপথ পড়ানো। ইশরাক হোসেনকে আদালত কর্তৃক মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে ঠিকই, কিন্তু তাকে কিন্তু এখনো পর্যন্ত শপথ পড়ানো হয়নি। এবং এই বিষয়টি নিয়ে দাবি তুলেই কিন্তু তারা
তখন আন্দোলনটি করেছিল। তো তাদেরকে যদি সরাসরি নিষেধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা আরো তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং আরো বড় ধরনের একটা গ্যাদারিং তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি করা হয়েছে যে এই ইশরাক হোসেনকে যেন মেয়র হিসেবে শপথ পড়ানো না হয় এই বিষয়টাকে নিয়ে আদালতে একটা রিট করা হয়েছে। আদালত সেই রিটটাকে খারিজ করেছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিতে আদালত কোনো হুকুম দেয়নি। আদালত বলেছে এটা নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন চাইলে এটা করতে পারে। এখন নির্বাচন কমিশন বলছে যে জনাব ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার কিছু নেই, কারণ তিনি যেই টার্মের মেয়র হতে চাচ্ছেন সেই টার্মটা অলরেডি শেষ হয়ে গেছে, সুতরাং তাকে এখন মেয়র হিসেবে শপথ পড়ানোর কোনো অর্থ হতে পারে না। বাস বিএনপি আন্দোলন করলো ঠিকই, বড় লোক সমাগম হলো, একটা গ্যাদারিং তৈরি হলো, সরকার তাকে ঠান্ডাও করলো, কিন্তু আলটিমেটলি তাদের যেই মূল দাবিটি সেই দাবিটি কিন্তু এখনো পর্যন্ত আদায় হয়নি। এই বিষয়টি বিএনপিকে, ওই যে আপনি যখন একজন মানুষকে কিছু বলতে চাইবেন সেই কথাটি সে মানুষ যখন না শুনবে আপনার ইগোতে হার্ট হবে, আপনি রাগান্বিত হবেন। তো বিএনপি কিন্তু প্রথম থেকেই নির্বাচন নিয়ে জিকির তুলেছিল, সরকার কিন্তু মোটেও সেদিকে কর্ণপাত করেনি। এই জন্য কিন্তু বিএনপির মধ্যে ব্যাপক একটা ইগো কাজ করেছে। এই ইগোর কারণেই মূলত তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এত বড় আন্দোলনটি করেছিল। সেক্ষেত্রেও সরকার তাদেরকে এক হিসাবে কৌশলে ঠান্ডা করে দিয়ে তাদের দাবিটিকে না মেনে তাদের দিকে ভ্রুক্ষেপই করেনি, অর্থাৎ তাদেরকে আবারও সরকার পক্ষ থেকে ইগনোর করা হয়েছে। এই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে তাদের ইগোতে হার্ট করেছে এবং তারা আরো বেশি রাগান্বিত হয়ে যায়, ফলে তারা নির্বাচন ইস্যুতে এখন লাগামহীন কথাবার্তা বলছেন এমনটি অনেকে মনে করছেন। আশ্চর্যজনক হলো সত্য যে এই দলটির যেই ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনিও কিন্তু অত্যন্ত কঠোরভাবে তাদের যে তারুণ্যের সমাবেশ সেই তারুণ্যের সমাবেশ থেকে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। তিনি নির্বাচন দাবি করছেন না, তিনি বলছেন নির্বাচন হতে হবে। তাদের আরেকজন বড় নেতা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাহেব, তিনিও কিন্তু অলরেডি বলেই ফেলেছেন যে সরকার যদি নির্বাচনের ডেট ঘোষণা না করে তাহলে বিএনপি নির্বাচনের ডেট ঘোষণা করবে। অর্থাৎ তাদের এই কথাবার্তাগুলো শুনে স্পষ্টই বোঝা যাচ্ছে যে নির্বাচন ইস্যু নিয়ে তারা কতটা সিরিয়াস এবং তারা কতটা একেবারে রাগান্বিত হয়েছে এবং তাদের ইগো হার্ট হয়েছে। এই বিষয়টিকে যদি তাদের ঘাড়ে কাতুকুতু দেওয়ার সাথে তুলনা করা হয় তাহলে খুব একটা ভুল হবে বলে আমি মনে করি না। এমনটি মূলত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন তাদেরকে এতটা রাগান্বিত করে তাদেরকে কাতুকুতু দিয়ে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে? এটা করে কি ফায়দা হবে? আসলে কেন এটা করা হচ্ছে বিষয়টি বলা শুধু কঠিন নয়, অনেকটা মুশকিলও বটে। এর কারণ এটাও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এবং তার সরকার হয়তো মনে করছেন যে বিএনপির চাওয়ার পাশে জনগণ নেই। এজন্যই তিনি জাপানে সাংবাদিকদের সাথে যখন কথা বলছিলেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে আপনার দেশে তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমার দেশের মানুষ চাইছে না, বরং একটি দল শুধু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। অর্থাৎ স্পষ্টত উনি জানিয়ে দিলেন যে একটা দল চাইতেই পারে, তাদের চাওয়া দ্বারা চাইতেই পারে, কিন্তু এর মধ্যে সূক্ষ্ম যে মেসেজটি রয়েছে যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন না। এখন কথা হচ্ছে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন না, তাহলে কি উনি 5 বছর ক্ষমতায় থাকবেন? এমন প্রশ্ন করা কিংবা এমনটি ধারণা করারও কোনো সুযোগ নেই, কারণ উনি বারবার বলার চেষ্টা করছেন যে জুন মাসের 30 তারিখের পরে একটা সেকেন্ড এই সরকার ক্ষমতায় থাকবে না। অর্থাৎ বিএনপি চাইছে ডিসেম্বরে, উনি বলছেন ডিসেম্বর থেকে জুন, এই 6 মাসের মধ্যেই মূলত মতানৈক্যটি তৈরি হয়েছে। হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার মনে করছেন যে বিএনপি একচেটিয়াভাবে ক্ষমতা যাওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলছেন, জনগণের ইচ্ছার বাইরে গিয়ে তারা এই কথাগুলো বলার চেষ্টা করছেন। এখন তারা যেহেতু মনে করছেন যে জনগণ এই বিষয়টি চায় না, এই জন্যই মূলত তারা বিএনপির বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে জনগণের পক্ষে অবস্থান তারা নিয়েছেন, এটি বোঝানোর চেষ্টা করছে। এখন বাংলাদেশের রাজনীতিতে তো আপনি একেবারে স্টেট যদি আপনি বলে দেন যে আমি এটা করব না কিংবা এটা আপনাদেরকে এটা করে দেওয়া হবে না, আপনাদের দাবি মানা হবে না, এটি আসলে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি কিংবা পরিবেশ নয়। বাংলাদেশে যেই সরকার পরিচালনা করুক কিংবা দায়িত্বে যাক তাকে অবশ্যই কৌশলী হতে হবে এবং নানাভাবে তার যেই বিপরীত যেই মতের লোকরা আছে তাদেরকে নিঃসন্দেহে একটু কনভিন্স করে হয়তোবা বুঝিয়ে সে যেটা চাচ্ছে সেটা করে নেওয়ার চেষ্টা করতে হবে। কৌশল ছাড়া এখানে বিকল্প কোনো পথ আসলে অনেক ক্ষেত্রে খোলা থাকে না। এই জন্যই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক বিএনপির পিঠে এই কাতুকুতু দিয়ে তাদেরকে এই বিষয়টি থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটি উনি করছেন, এমনটি অনেকে মনে করছেন। মূল বিষয় যে কি সেটা তো আল্লাহই ভালো জানেন। তবে এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এটাই আশা করব যে ফ্যাসিবাদ বিরোধী যেই
শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলোর মধ্যে যেন বন্ধনতা এবং মিলমিশটা যেন অটুট থাকে, এবং তারা যেন নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দেশের ক্ষতি যেন না করে, এমনটি তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।